আমাদের রাজ্যে বিধানসভার ভোটে অনেক বৈধ ভোটার তারা ভোট দিতে পারবেন না, এরকমের ঘটনা ঘটতে পারে। রাষ্ট্রপতি শাসনও জারি হয়ে যেতে পারে। শুনানির সময় ডকুমেন্ট দিয়েছিলেন, সেই ডকুমেন্ট আপলোড হয়নি। আপলোড করার কাজটা ইআরওদের প্রভাবিত করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই যে ছবিটা দেখছেন, সুপ্রিম কোর্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সওয়াল করছেন, এটা বিশুদ্ধ নাটক। যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা দয়া করে রাগ করবেন না, এটা বিশুদ্ধ নাটক। এতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি, উল্টে বাঁশ হয়েছে। কেন সেটা আমি পরবর্তী সময়ে আলোচনায় বলবো। অনুরোধ করব সেই জন্য যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারো গায়ে কাদা ছেটানোর জন্য আমি এখানে কথা বলছি না। এই ঘটনাটা সাধারণ মানুষের বিপদ বাড়িয়ে দিলেও মমতা ব্যানার্জি এবং তার দলের রাজনৈতিক লাভ অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা ভেবেছি যে দেখেছো দিদি কেমন আমাদের জন্য লড়তে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছেন, এতে ভোটের রাজনীতিতে তার লাভ হতে পারে। আমরা তো আমাদের নেতা নেত্রীদের বিশ্বাস করি, ভালোবাসি। এসআইআর এর ক্ষেত্রে এই রকমের অসংখ্য রাজনৈতিক নাটক, সেগুলো আমাদের জীবনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। অন্য সব কাজ ফেলে আমরা দৌড়চ্ছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা অসুস্থ হয়ে মারা যাচ্ছি, কেউ কেউ আত্মহত্যা করছি, হয়রানির শিকার হচ্ছি। এবং তার পরিণতি কি হলো? তার পরিণতি হলো আমাদের রাজ্যের জন্য এক রাশ লজ্জা। আমাদের রাজ্যে শুধু অসম্পূর্ণ ভোটার, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। আমাদের রাজ্যে শুধু বকেয়া যে সমস্ত বিচারাধীন কেস আছে ভোটারদের, সেগুলো বিবেচনার জন্য, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচারকদের ডেকে পাঠানো হলো। এখন যে পরিমাণ বিচারক আর যে পরিমাণ বকেয়া, সেটা যদি না মেটানো যায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগে, তাহলে আমাদের রাজ্যে বিধানসভার ভোটে অনেক বৈধ ভোটার তারা ভোট দিতে পারবেন না, কারণ তাদের নাম ভোটার লিস্টে থাকবে না, তাদের নাম পরবর্তী সময় ভোটার লিস্টে যুক্ত হবে। এরকমের ঘটনা ঘটতে পারে। আবার ভোটার লিস্ট সম্পূর্ণ হলো না বলে রাষ্ট্রপতি শাসনও জারি হয়ে যেতে পারে, কারণ মন্ত্রিসভার মেয়াদ যদি শেষ হয়ে যায় 7ই মে, তার আগে যদি ভোটের ফলাফল না বেরিয়ে যায়, সরকার গঠনের প্রক্রিয়া যদি শেষ না হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই যে গোটা ঘটনাগুলো ঘটলো, এই গোটা ঘটনাগুলো ঘটলো রাজনীতির জন্য, রাজনীতির টানাপোড়েনের জন্য, রাজনীতির অঙ্ক কষার জন্য। ধরুন 13টা পাড়ায় উৎসব হচ্ছে, 12টা পাড়ায় উৎসবে কোনো ঝামেলা নেই, সেখানে মানুষ উৎসবে খুব আনন্দ করছেন। ঝামেলা একটা পাড়ায়, সেখানে খোঁচাখুচি, টানাটানি, মারামারি, গুতগুতি। তাহলে সেই পাড়ায় কেউ উৎসব দেখতে যাবেন? সেই পাড়ার নাম কি উজ্জ্বল হবে? আমাদের পশ্চিম বাংলা, সারা দেশে 13টা রাজ্যে এসআইআর হয়েছে, আমাদের পশ্চিম বাংলা এই গোলমাল করার জন্য আলাদা হয়ে গেল বাকি 12টার থেকে। ওই যে বললাম 13টা পাড়ার মধ্যে 12টা পাড়ায় ভালো মতো হয়েছে, একটা পাড়া ব্যতিক্রম, সেই পাড়াটা লজ্জা। আমাদের পশ্চিম বাংলা আমাদের রাজনীতির জন্যই সারা দেশের সামনে একটা লজ্জার উদাহরণ তৈরি করে দিল। আমি জানি না রাজনীতিবিদদের এর জন্য কোনো লজ্জা শরম আছে বলে আমার মনে হয় না, কিন্তু আমরা যারা পশ্চিম বাংলার মানুষ, আমাদের তো বিলক্ষণ সেই লজ্জাটা হবে। এই রাজনীতিটাই আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। রাজনীতি যে সাধারণ মানুষকে মুরগি বানায়, তাদের সর্বনাশ করে, এমনকি তাদের জানও কেড়ে নেয়, তার একটা বড় প্রমাণ এই এসআইআর। এইটাই হচ্ছে আজকের রাজনীতির আসল চেহারা। এর বাইরে একটা বিকল্প রাজনীতির কথা বলার জন্যই আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, বদলে দে। আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন। আমি আপনাদের বললাম যে বিকল্প রাজনীতি সম্পর্কে
আমার যে ধারণা সেগুলো বলার জন্যই এই ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছি। সেই সম্পর্কে বেশ কিছু ভিডিও আমি ইতিমধ্যেই তৈরি করেছি, সেগুলো এই চ্যানেলে পাবেন। আপনাদের অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখার জন্য। এই বিকল্প রাজনীতির মূল দুটো কথা, এক, স্বনির্ভর পরিবার, সবকটা পরিবার হোক স্বনির্ভর পরিবার, অর্থাৎ তাদের নিজেদের প্রয়োজন তারা নিজেরা নিজেদের আয় থেকে করে ফেলতে পারবেন, তাদের সেই আয় করার বন্দোবস্ত করতে হবে। আর দুই, প্রকৃতি ও পরিবেশকে সঙ্গে নিয়েই উন্নয়নের কাজ করতে হবে। এটা যদি করতে পারা যায় তাহলে পরে রাজনীতি যে আমাদের বারবার করে মুরগি করছে, বোকা বানাচ্ছে, আমাদের হয়রান করছে, সেটা বন্ধ করা সম্ভব হবে। এই নিয়ে আমি আবার বলছি, আরো অন্য কতগুলো ভিডিও আমি করেছি, সেই ভিডিওগুলো আপনাদের দেখার জন্য আমি অনুরোধ করব। এখন এই যে এসআইআর এর কথা বলছিলাম, এই এসআইআরটা কি? এসআইআরটা ভোটার তালিকার সংশোধন। এর আগেও 8 বার এই ভোটার তালিকার সংশোধন হয়েছে, কিন্তু এবারের মতো হইচই, লম্ফঝম্প, গুটোগুটি এগুলো আমরা অতীতে কখনো দেখিনি। এই প্রথমবার আমরা এটা দেখছি। আমাদের রাজনীতি মানে আমি ঠিক তুমি ভুল, ও ওটা খারাপ করেছে, সে সেটা খারাপ করেছে, এ কোম্পানি বলে বি কোম্পানি খারাপ করেছে, বি কোম্পানি বলছে সি কোম্পানি খারাপ করেছে, সি কোম্পানি বলছে এ কোম্পানি খারাপ করছে। আমি যে বিকল্প রাজনীতির কথা বলতে চাইছি সেটা সম্পূর্ণভাবে ইতিবাচক রাজনীতি। এই ধরুন এসআইআর এর কথাই যদি ধরা যাক, আমাদের এখানে এসআইআর হবে মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে। কি করা যেত? বিভিন্ন রাজনৈতিক দল, মসজিদ কমিটি, মন্দির কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন এলাকার শিক্ষিত মানুষেরা, তারা দল বেঁধে একসঙ্গে বা আলাদা আলাদা ভাবে একটা বুথে তারা স্ক্রুটিনির কাজ করতে পারতেন, এবং যে নথিপত্রগুলো লাগবে এসআইআর এর জন্য ভোটারদের সেই নথিপত্রগুলো আছে কিনা, যদি না থাকে তাহলে তারা সেগুলো কিভাবে জোগাড় করবেন এই ব্যবস্থাটা করে ফেলা যেত। তাহলে এত ঝক্কি ঝামেলা হতো না, এত টেনশন হতো না, এত দৌড়দৌড়ি হতো না। এরপর যখন এনুমারেশন ফর্মটা দেওয়া হলো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এনুমারেশন ফর্মটা নির্বাচন কমিশন যা তৈরি করেছে সেটার মধ্যে বেশ জটিলতা আছে। এই এনুমারেশন ফর্মটা আরো সহজ করা সম্ভব ছিল। নির্বাচন কমিশনে ক্যাম্প করতে পারত যেখানে অনলাইনে এনুমারেশন ফর্মটা ফিল আপ করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষিত মানুষেরা তারা ক্যাম্প করে সাহায্য করতে পারতেন। কারণ আমাদের রাজ্যে বেশিরভাগ মানুষ তারা গ্রামাঞ্চলে থাকেন, তারা এত কিছু জানেন না, বোঝেন না, অনেকে পড়তেও পারেন না, তাদেরকে সাহায্য করা যেত। তাহলে এনুমারেশন ফর্মটা ফিল আপ হয়ে গেলে পরে বিএলও একটা জায়গায় বসতেন, সেখানে নাগরিকরা, ভোটাররা তারা তাদের এনুমারেশন ফর্ম নিয়ে গেলেন, সেখানে দেখা গেল যে ঠিক আছে না ভুল আছে, যা কারেকশন করতে হবে সেই কারেকশনের কাজটা করে দেওয়া হলো। এবং এই ক্ষেত্রেও ওই রাজনৈতিক দল, গণসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, আরো শিক্ষিত মানুষেরা তারা সাহায্য করলেন। কাজটা খুব সহজে করে ফেলা যেত, কিন্তু করে ফেলা গেল না। কেন গেল না? রাজনৈতিকভাবে একটা কথা বলা হলো যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি একটা ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র? না বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে। এটা ঠিক যে কোনো সংস্থাকে, কোনো প্রতিষ্ঠানকে আজকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাচ্ছে না, নির্বাচন কমিশনের উপরও ভরসা রাখা যাচ্ছে না। যেমন এই এসআইআর এর ক্ষেত্রে দেখা যাবে যে 3টে বিজেপি বিরোধী রাজ্য, কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, যেখানে ভোট হতে যাচ্ছে তার আগে তাড়াতাড়ি এসআইআর এর কাজ করা হচ্ছে। এই কাজটা আগে করা যেত, কিন্তু করা হলো একেবারে 11th আওয়ারে এসে। এর আগে আমরা দেখেছি 2019-এর লোকসভা ভোটের আগে একজন নির্বাচন কমিশনার অশোক লাভাসা তিনি পদত্যাগ করেছিলেন। কেন? কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা নির্বাচনী বিধি ভঙ্গ করে ভাষণ দিলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, তিনি পদত্যাগ করেছিলেন। এটা নির্বাচন কমিশনের
পক্ষপাত দুষ্টতার একটা প্রমাণ। ফলে নির্বাচন কমিশনের উপর ভরসা করতে না পারার বাস্তব কারণ আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ষড়যন্ত্র হয় তাহলে রাস্তা কি আছে? প্রথম রাস্তা, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারতেন যে ষড়যন্ত্র করছে। রাজ্য সরকার এতবার সুপ্রিম কোর্টে এত কোটি টাকা লয়ারদের পেছনে খরচা করে তারা লড়াই করেছে, কিন্তু কখনো বলেনি যে নির্বাচন কমিশন ষড়যন্ত্র করছে। দ্বিতীয়, আমি আগেই বললাম যে কি করা যেত, স্ক্রুটিনি, বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এনুমারেশন ফর্ম ফিল আপ করা, এই কাজগুলো যদি করা যেত তাহলে নির্বিবাদে নির্ঝঞ্ঝাটে নির্বাচন কমিশন যদি কোনো ষড়যন্ত্র করেও থাকে সেই ষড়যন্ত্রটাকে পণ্ড করে দেওয়া যেত। আর করা যেত সরাসরি বলে দেওয়া যে আমরা এখানে এসআইআর করতে দেব না, কারণ এটা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপির ষড়যন্ত্র। কারণ নির্বাচন কমিশনের হাতে এত কর্মচারী নেই, এত কর্মী নেই, এত অফিসার নেই। তাহলে রাজ্য সরকার যদি বলে যে আমরা করতে দেব না, তাহলে নির্বাচন কমিশন কাজটা করতে পারবে না। তাহলে দুটো রাস্তা, একটা হচ্ছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার হাত মিলিয়ে সহজ পথে ভালো করে এই কাজটা করবে, আর না হলে এসআইআর করতে দেব না, যে কথাটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে পশ্চিমবাংলায় এসআইআর হবে না। কি দেখা গেল? এটাও তো একটা প্রতারণা, লোক ঠকানো। কারণ তারপরেই দেখা গেল যে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় কর্মী দিয়ে দিয়েছে। তাহলে ওই যে অভিষেক বললেন পশ্চিমবঙ্গে নো এসআইআর, ওটা তো লোক ঠকানো, ওটা তো প্রতারণা। অভিষেকদের তো অনেক মানুষ বিশ্বাস করেন, ভরসা করেন, ভালোবাসেন, তাদের সঙ্গে কেন প্রতারণাটা করলেন? কারণ ভয় ধরানোর দরকার ছিল। কর্মী তো দিয়ে দিলাম, কিন্তু যুদ্ধও শুরু করে দিলাম। কারণ এই ছায়া যুদ্ধটা যদি না করা যায় তাহলে রাজনীতির ফয়দায় লোটা যাবে না। খেয়াল আছে, এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই দুজন ইআরও এবং দুজন এইআরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল কমিশন। রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রী, তিনি বললেন আমি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেব না। কিন্তু পরবর্তীকালে সেই মুখ্যমন্ত্রী ওই দুই ইআরও, দুই এইআরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। তাহলে তখন ওটা করলেন, পরে এরকম করলেন কেন? কারণ তিনি ইআরও এইআরওদের এটা বোঝাতে চাইলেন যে তুমি বাবা যদি রাজ্য সরকারের কথায় চলো তাহলে তোমারটা আমি দেখব। এটা আমরা দেখেছি যে বিএলও থেকে ডিএম পর্যন্ত সবাইকে মুখ্যমন্ত্রী চমকালেন। কি চমকালেন? যে কারো নাম বাদ দেওয়া যাবে না। এমনি এমনি কারো নাম বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করার অসংখ্য ব্যবস্থা আছে, অসংখ্য রাস্তা আছে, কারো নাম বাদ যেতে পারে। ধরুন আপনার বাড়িতে একটা বিয়ে হচ্ছে, সেই বিয়েতে 5 জন কম রসগোল্লা পেয়েছেন, এরকম ছোটখাটো ভুল হয়। ধরে নেওয়া যাক যে এরকম নাম বাদ পড়লো, আমি ধরে নিচ্ছি ইচ্ছে করে নাম বাদ দেওয়া হলো। তার জন্য তো আপনার নির্বাচন কমিশনের কাছে আবেদন করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ আছে। কিন্তু হাওয়া গরম করা হলো এবং সেই গরম হাওয়ায় অসংখ্য মানুষ ঝলসে গেলেন। বলছিলাম ভয় তৈরি করা হচ্ছে। এই ভয়টা সব তরফে, এই ভয়টা তৈরি করা হলো। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। বিজেপির তরফে বলা হলো 1,25,00,000 নাম বাদ যাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তাদের সব তাড়িয়ে দেওয়া হবে। এটা শুধু আমাদের এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন না, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারাও বললেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীতে পশ্চিমবাংলা ভরে গেছে, তার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। আর লোকসভাতে ওই নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী তিনি বলছেন 2014 সাল থেকে শুরু করে 2025 সালের নভেম্বর পর্যন্ত
অনুপ্রবেশকারী ধরা পড়েছে মাত্র 23,926। এটা সমস্ত সীমান্ত, পাকিস্তান সীমান্ত, মায়ানমার সীমান্ত, নেপাল সীমান্ত, ভুটান সীমান্ত, চীন সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, সব সীমান্ত মিলিয়ে এই সময়কালে অর্থাৎ 14 থেকে 25, এই 11 বছর সময়কালে অনুপ্রবেশকারী ধরা পড়েছে মাত্র 23,926। ধরে নিলাম এরা সবাই পশ্চিমবাংলায় ধরা পড়েছে, পশ্চিমবাংলার অনুপ্রবেশকারী। তাহলে এরা কি আমাদের জনবিন্যাস পাল্টে দিতে পারে? পারে না। কিন্তু ভয় দেখানো শুরু হলো যে অনুপ্রবেশ অনুপ্রবেশ অনুপ্রবেশ, তাদের আমরা এসআইআর করে ধরবো আর দেশ থেকে বার করে দেবো। এটাকে আরো শক্তিশালী করলেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি বললেন এসআইআর আসলে এনআরসি, এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। অভিষেক ব্যানার্জি বললেন এসআইআর আসলে পেছন দরজা দিয়ে এনআরসি। ফলে একটা ভয় তৈরি হলো, বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে ভয়টা তৈরি হলো যে ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে আমি এই দেশের নাগরিক নই, তাহলে আমাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। দুর্ভাগ্যের হলেও সত্যি, যারা বিজেপি বিরোধী শিক্ষিত মানুষ তারাও বিজেপি বিরোধিতা করতে গিয়ে এই সহজ কথাটা আমাদের রাজ্যের গ্রামের কোটি কোটি মানুষকে তাদের সামনে এই কথাটা বললেন না যে ভোটার লিস্টে নাম না থাকলেও কাউকে দেশ ছাড়তে হবে না। ভোটার লিস্টে নাম না থাকলেও কেউ নাগরিক নন এটা প্রমাণিত হয় না। অনেক কারণে ভোটার লিস্টে নাম না থাকতে পারে, তার মানে এটা নয় যে তিনি আমাদের দেশের নাগরিক নন, তাকে অন্য দেশে চলে যেতে হবে। আমাদের শিক্ষিত অংশ যারা বিজেপির বিরোধিতায় সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত জব করে যান বিজেপি বিরোধিতার, তারাও এই কথাটা বললেন না। ফলে তারা আমাদের গ্রামের অসংখ্য গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, তাদের ঠকানোর কাজে তারাও কিন্তু শরিক হয়ে গেলেন, বুঝে বা না বুঝে। এদিকে সন্দেহ আরো বেড়ে গেল, কারণ এই এসআইআর এর প্রক্রিয়া যত এগিয়েছে তত দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে, সীমিত শক্তি নিয়ে সিপিআইএম তারা করেছে, কংগ্রেস কোথাও করেছে, কিন্তু বিজেপি কার্যত নেই। ফলে ওই যে থিওরিটা বিজেপি আর নির্বাচন কমিশন হাত মিলিয়ে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে, সেই ভয়টা আরো বেড়ে গেল। এই ভয়টা আরো বেড়ে গেল যখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের ডাকা হলো তার তালিকাটা প্রকাশ্যে নির্বাচন কমিশন দিল না। সন্দেহটা আরো বেড়ে গেল, কারণ নির্বাচন কমিশন শুনানির কাজে বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ তাদের ডাকলো না। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে যাদের, কেন তাদের ডাকা হয়েছে এই তালিকাটা প্রকাশ করা হলো এবং শুনানিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের থাকার সুযোগ করে দেওয়া হলো। তাহলে অনেক কারণে অস্বচ্ছতা, সন্দেহ, ভয় এগুলো তৈরি করা হলো। এই ভয় যদি তৈরি হয় তাহলে রাজনৈতিক দলগুলোর ভোটের বাজারে লাভ, জল যত খোলা হবে ভোটের বাজারে মাছ ধরতে তত সুবিধা, কিন্তু তত আমাদের মতো সাধারণ মানুষের বিপদ। সেটাই হয়েছে। এবার আমি আগেই বললাম যে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে ডিএম থেকে বিএলও তাদের প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মচারী, তাদের নানাভাবে চমকেছেন, সমঝেছেন, সবক শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে যদি তার হয়ে কাজ, তাদের হয়ে না কাজ করা যায় তাহলে একটু মুশকিল আছে, আর তাদের হয়ে যদি কাজ করেন তাহলে রক্ষা করবেন। ইআরও, এই ইআরও তাদের উদাহরণ আমি আগে দিলাম, যাদেরকে সাসপেন্ড করতে বলেছিল নির্বাচন কমিশন, যাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু দীর্ঘদিন সেটা রাজ্য সরকার ঠেকিয়ে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে বাধ্য হয়েছে। কিন্তু এটা একটা বার্তা পৌঁছে গেছে ততক্ষণে ইআরও, এই ইআরও, ডিএম, বিএলও তাদের কাছে যে রাজ্য সরকারের যা ইচ্ছে সেই ইচ্ছেটা পূরণ করতে হবে। কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম ভোটার তালিকায় থাকবে না, এ ব্যাপারে
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক ইআরও এই ইআরওরা, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক। খেয়াল করে দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সুপ্রিম কোর্টে গেলেন সেদিন তিনি মাইক্রো অবজারভারদের ভূমিকা বিরুদ্ধে কথা বলছিলেন। Micro Observer is the final authority. Election Commission, WhatsApp Commission. WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য থেকে অফিসারদের নিয়ে এসে মাইক্রো অবজারভারের কাজে নিযুক্ত করেছিলেন। আমাদের রাজ্য সরকারের অভিযোগ ছিল মাইক্রো অবজারভাররা ইআরও এই ইআরওদের টপকে সিদ্ধান্ত নিচ্ছেন। তার মানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে রাজ্য সরকারের আসল আপত্তি কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এটার নিয়ন্ত্রণ রাখা হাতে। ইআরও এই ইআরওদের হাতে যদি সেটা থাকে তাহলে রাজ্য সরকার নিশ্চিন্ত, কারণ তারা রাজ্য সরকারি কর্মচারী। এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি ওখানে সওয়াল করলেন যে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে। তো তখন সুপ্রিম কোর্ট জানতে চাইলো কি ব্যাপার। তখন নির্বাচন কমিশন বলল যে রাজ্য সরকার আমাদের উপযুক্ত অফিসার দেয়নি। মুখ্যমন্ত্রীর যুক্তিটা যদি সুপ্রিম কোর্ট মেনে নিত তাহলে মাইক্রো অবজারভারদেরকে সরিয়ে দিত, কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলল আপনি অফিসার কাদেরকে দেবেন তার তালিকা নির্বাচন কমিশনকে দিন। অর্থাৎ নির্বাচন কমিশন যে কথাটা বলেছিল যে রাজ্য সরকার প্রয়োজনীয় অফিসার দিচ্ছে না বলে তারা মাইক্রো অবজারভার আনতে বাধ্য হয়েছে, সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করলো। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা সবাইকে দিয়েছি, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেনি। বদলে সুপ্রিম কোর্ট যেটা করলো, ইআরওদের মাথার উপরে বিচারকদের বসিয়ে দিল। বিচারকরা এখন শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সুপ্রিম কোর্ট বলে দিল বিচারকরা যা সিদ্ধান্ত নেবেন সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। ওই যে আমি আগে বলছিলাম না, মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করার নাটক করতে গিয়ে সাধারণ মানুষের সুবিধা করার বদলে বিপদ বাড়িয়ে দিয়ে এলেন। আগে ইআরও এই ইআরওরা সিদ্ধান্ত নিচ্ছিলেন, এখন বিচারক বসিয়ে দিলেন। এখন বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন তাতে যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে কি হবে? কার বিরুদ্ধে আন্দোলন করবেন, কার বিরুদ্ধে চেঁচাবেন? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। এতে যে মুশকিল হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কারণ ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জি তিনি বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট তাদের যে জারি জুরি সেটা ধরে ফেলেছে এবং একটা ব্যবস্থা নিয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস হাড়ে হাড়ে বুঝতে পারছে। ফলে এখন থেকেই তারা বিচার ব্যবস্থাকে টার্গেট করা শুরু করে দিয়েছে। পদে পদে রাজ্য সরকার অসহযোগিতা করেছে। ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি নির্বাচন কমিশনকে, যেটা এই বড় কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমনিতেই কমিশন যে অ্যাপ ব্যবহার করেছে সেই অ্যাপে অনেক সমস্যা ছিল। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় বাঙালিদের ক্ষেত্রে একই। অ্যাপ যদি সেভাবে প্রোগ্রামিং করা না হয় তাহলে বাবার নাম ব্যানার্জি, ছেলের নাম বন্দ্যোপাধ্যায় এলে ওটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের অ্যাপের ত্রুটি, বড় ত্রুটি, যে কারণে অনেক লোকের ভোগান্তি হয়েছে। আবার উল্টো দিক থেকে ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার দেয়নি। বাঙালি ডেটা এন্ট্রি অপারেটর থাকলে অনেক লাভ হতো। এই যে যারা খিল্লি করছেন বিভিন্ন পোস্ট দিয়ে 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 যে বিচারপতি জয়মাল্য বাগচির নাম পাল্টে গেছে, অমুকের নাম পাল্টে গেছে, এটা খুব স্বাভাবিক। এটা যন্ত্রের সমস্যা। এই যন্ত্রের সমস্যাটা তৈরি হওয়ার কারণ যন্ত্র চালানোর মতো যথেষ্ট যোগ্য বাঙালি লোক তাদেরকে দেওয়া হয়নি। সেখান থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে। কিন্তু আরো বড় সমস্যা তৈরি হয়েছে। এই যে আমরা হয়রানি হয়রানি বলছি, এই হয়রানির আসল কারণটা আমি কিছু উদাহরণ আপনাদের সামনে রাখতে চাইব। হয়রানি তো আমাদের মতো সাধারণ মানুষের জীবন জুড়ে। একজন কৃষক তার ধান বিক্রি করতে গেছেন, সেখানে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন, কারণ ওখানে বেনিয়ম হচ্ছিল, উনি তার প্রতিবাদ করেছেন, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। হয়রানি। আলু চাষিরা হয়রানির মুখে।
রাস্তায় বেরোলে বাস নেই, হয়রানি। লক্ষ লক্ষ মানুষ কাজে আসছেন, ট্রেনে ঝুলতে ঝুলতে হয়রানি। এরকম অজস্র হয়রানি আমাদের জীবনে যুক্ত হয়ে আছে। এসআইআর এর ক্ষেত্রেও সেই হয়রানি হলো। নির্বাচন কমিশন বয়স্ক এবং অসুস্থ তাদেরকে শুনানি কেন্দ্রে না আসতে বলা, এটা তাদের আগে করার কথা ছিল, আগে করা উচিত ছিল। তারা এটা পরে ইন্ট্রোডিউস করেছে, কিন্তু এটা হয়রানির আসল কারণ নয়। হয়রানির আসল কারণটা অনেক গভীরে এবং অনেকের কাছেই অজানা। কেন এত লোক, প্রায় 60 লক্ষ লোক, তাদের এখনো শুনানি শেষ হলো না? কেন অনেককে 3 বার 4 বার করে ঘুরতে হলো? কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছে, রাজ্য নির্বাচন কমিশন কেস ধরে ধরে তার কথা তারা জানাচ্ছে। আমি তার মধ্য থেকে কয়েকটার কথা আপনাদের সামনে বলতে চাইছি। পূর্ব বর্ধমানের জনৈক রহমান, তিনি 7 পুরুষ ধরে তারা এক বুথে ভোট দেন, কিন্তু তাদের অ্যাডজুডিকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বিচারাধীন করে দেওয়া হয়েছে তাকে। তাহলে ক্ষোভ তৈরি হলো যে দেখো, আমি 7 পুরুষ ধরে একই বুথে ভোট দিচ্ছি, কিন্তু আমার নাম বাদ চলে গেল, আমার নাম বিচারাধীন হয়ে গেল। দেখা গেল যে তারা যে শুনানির সময় ডকুমেন্ট দিয়েছিলেন, সেই ডকুমেন্ট আপলোড হয়নি। এটা আপলোড করার কাজ কার? আপলোড করার কাজটা ইআরও এইআরওদের। আমি আগেই বললাম, ইআরও এইআরওদের প্রভাবিত করা হয়েছে রাজ্য সরকারের তরফে, যাতে এই গোটা প্রক্রিয়াটা গোলমাল পাকে এবং তাহলে নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপানো যায়। কারণ সত্যিই তো, যা হবে তার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। এর দায়িত্ব তো নির্বাচন কমিশনই, ফলে ভুল হলে তার দায় সেটা নির্বাচন কমিশনকেই নিতে হবে। দ্বিতীয়ত, একজন রোল অবজারভার তিনি বলছেন যে তার সামনে একজন ভোটার, তার হাতে পাসপোর্ট আছে, কিন্তু ইয়ারও বলছেন না, আপনি যান আরো নথি নিয়ে আসুন। তো সেই রোল অবজারভার বলেছেন কেন, তিনি পাসপোর্ট তো আছে। সেই ইয়ারও বলছেন না, পাসপোর্টটা তো জাল হতে পারে। তখন তিনি বলেছেন না, এগুলো করা যাবে না, ওনাকে রাখুন। তাহলে সেই সময় হাতের সামনে পড়ে গেছে বলে সেটাকে আটকে দেওয়া গেছে। ভবানীপুর সহ কলকাতার 4টে বিধানসভা কেন্দ্রের রোল অবজারভারের দায়িত্বে ছিলেন সি মুরুগান, যার ওপর হামলা হয়েছিল মগরাহাটের উস্তিতে। সেই সি মুরুগান তিনি ইআরও এইআরওদের বেশ কিছু সন্দেহজনক নাম আছে লিস্টে, তাদেরটা আরেকবার ভেরিফাই করতে বলেছিলেন। তার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত নাম ইআরও এইআরওরা তুলে দিয়েছেন। আবার ধরুন, মালদায় একজন পঞ্চায়েত প্রধান ছিলেন, তিনি বাংলাদেশি, তার সমস্ত নথিপত্র জাল, এটা হাইকোর্টেই প্রমাণিত হয়েছে, কিন্তু তার নথি জোর করে আপলোড করানো হয়েছে। তার নাম বিবেচনাধীন। যার নাম থাকারই কথা না, তার নাম বিবেচনাধীন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইআরও এবং এইআরওদের এত কেন তোল্লাই রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। কিন্তু সেই ছকটা বিগড়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, কারণ এখন তার জায়গায় এসে বসে গেছেন বিচারকরা। এভাবে গোটা প্রক্রিয়াটাকে প্রভাবিত করবার চেষ্টা করা হয়েছে এবং আমাদের সামনে যে গোলমালগুলো আমরা দেখতে পাচ্ছি তার আসল কারণ এগুলো। নির্বাচন কমিশনের তরফে ভুল আছে, বিজেপির তরফে ভয় ছড়ানো আছে, নির্বাচন কমিশনের অনেক কাজে সন্দেহজনক আছে এবং তৃণমূল কংগ্রেসের আউট অ্যান্ড আউট একটা চক্রান্ত, একটা বদমাইশি, সেগুলো এখানে কাজ করেছে। এখন একটা নতুন থিওরি বাজারে আনা হচ্ছে যে 63 লক্ষের নাম এ পর্যন্ত বাদ গেছে আর 60 লক্ষ বিবেচনাধীন। তাহলে 63 আর 60 যোগ করলে 1,23,00,000। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1,25,00,000। তিনি কোন হিসেবে বলেছিলেন তিনিই জানেন। লোককে ভরকে দেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না।
হয় তিনি পশ্চিমবাংলাকে চেনেন না, নাহলে লোককে ভরকে দেওয়া। কারণ পশ্চিমবাংলায় এত সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা নেই, যেহেতু শুভেন্দু অধিকারী বলেছেন। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে দেখো 63 লক্ষ বাদ গেছে আর 60 লক্ষ বিবেচনাধীন, তাহলে হচ্ছে 1,23,00,000। ওটা শুভেন্দু অধিকারীর সংখ্যার কাছাকাছি। এর মধ্যে তো মমতা ব্যানার্জিও বলেছেন 1,20,00,000 নাম বাদ যাবে। কি করে বললেন? এখানে নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য 1,27,00,000 মতো লোককে ডাকা হয়েছিল। তার মধ্যে অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, প্রায় 67 লক্ষের শুনানি করে ফল বেরিয়ে গেছে। বাদ কত পড়েছে? 7 লক্ষ, 7 lakhs। তাহলে 67 লক্ষ থেকে 7 লাখ বাদ পড়েছে। এখন বাকি 60 লাখের মধ্যে 60 লাখই বাদ পড়বে। এটা একটা ভয় ধরানোর আর একটা উপায়, আর একটা উত্তেজনা তৈরি করে দেওয়া। কিন্তু মুশকিল হচ্ছে এখানে আছে, যেটা আমি আপনাদের আগে বললাম, যে মূলত ইআরও, এইআরও, ডিএম পর্যায়, এই পর্যায় মিলিয়ে তাদের ছকবাজিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে একজন লোককে 3 বার 4 বার 5 বার, প্রক্রিয়াটাকে দীর্ঘতর করে দেওয়া হয়েছে। তাতে 60 লক্ষ মানুষের শুনানি এখনো বাকি। যদি প্রয়োজনীয় বিচারক না পাওয়া যায়, তাহলে এই 60 লক্ষ মানুষের যে নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, সেটা তো শেষ করা যাবে না। সেটা কবের মধ্যে শেষ করতে হবে? সেটা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে শেষ করতে হবে। যদি মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমাদের ভোট ঘোষণা হয় এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যদি আমাদের ভোট হয়, তাহলে ধরে নেওয়া যাক এপ্রিল মাসের গোড়া পর্যন্ত সময় পাওয়া যাবে। তাহলে হাতে খুব কম সময়। তাতে যদি 60 লক্ষ মানুষের ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া যায়, তাহলে এমন হতে পারে অসংখ্য বৈধ ভোটারকে বাদ দিয়েই এবারের বিধানসভা ভোট হবে। এটা একটা নজিরবিহীন এবং কলঙ্কিত ঘটনা। আবার যদি ঠিক হয় যে না, সব শুনানি শেষ হবে, তারপর ভোট হবে, তাহলে আরেক রকমের সমস্যা। কারণ 7ই মে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে। যত শুনানি পর্ব পেছবে, তত ভোট প্রক্রিয়া পেছবে। ভোট প্রক্রিয়া যত পেছবে, তত সরকার গঠনের প্রক্রিয়া পেছবে। তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। Yes, and to me it looks like a very carefully drafted strategy where they are taking the judicial route without putting any blame on any judges or justices. They are taking the judiciary route to delay the election and impose something like a precedence rule. তাহলে রাজনীতির ফয়দা তোলার জন্য আমাদের রাজ্যকে বারবার নানাভাবে কলঙ্কিত করা, লজ্জিত করা, বিপদে ফেলা, এই কাজগুলো করা হলো। এটা তৃণমূল কংগ্রেস একা শুধু করলো না। ধরুন বিজেপি সেই 2019 সালে সিএ আইন পাশ হয়েছে, সেই সিএ এর খুঁড়োর কল দেখিয়ে তাদের বছরের পর বছর চলছে। আর ফল কি হচ্ছে? মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম এবারের ভোটার লিস্টে নেই, কারণ তাদের সেই নথিপত্রই নেই। গল্প শুনিয়ে যাওয়া হচ্ছে সিএ তে আবেদন করুন। প্রথমে বলা হয়েছিল সিএ তে আবেদন করলেই ভোটার তালিকায় নাম উঠে যাবে। তা 2019-এ আইন পাশ হয়েছিল, 2026, 7 বছর ধরে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া গেল না। এখন ভোটের আগে লাফালাফি। তাদের এই রাজনীতির জন্য মতুয়া সম্প্রদায়ের অসংখ্য বৈধ ভোটার, আমি ভেবেচিন্তেই বলছি বৈধ ভোটার, তারা ভোট দিতে পারবেন না। তাহলে আমাদের এই দুটো বড় রাজনৈতিক শক্তি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তাদের নিজস্ব রাজনৈতিক ধান্দার জন্য আমাদের রাজ্যের অসংখ্য মানুষ, কয়েক লক্ষ মানুষ, তারা আগামী বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। এই রাজনীতি আমাদের বাঁচতে দেবে না। এই রাজনীতি আমাদের ভালোর জন্য নয়। আসুন বিকল্প রাজনীতির ভাবনা সম্পর্কে আলোচনা করি। আমাদের হকটা আমাদেরকেই বুঝে নিতে হবে। আপনাদের
বিবেচনার জন্য আমার কথাগুলো আমি পেশ করলাম। আবার অনুরোধ করছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত সেটা নিচের কমেন্ট বক্সে লিখুন। সেটা আমার সঙ্গে একমত হতে পারেন, ভিন্ন মত হতে পারেন, কিন্তু আপনার মতামতটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।